সুফিয়াদের বাসাও রাস্তার উপর, তবে একটু ভেতরের দিকে। গত সপ্তাহে ব্যাংক থেকে তুলেছিলাম 500 টাকা। গয়নার বাক্স প্রত্যেকের একটি করে কাপড় সঙ্গে নিয়ে রওনা দিলাম ও বাড়ির দিকে। বাবার বাসা থেকে নিয়ে গেলাম ছোট ভাই খোকাকে, ওর পোয়াতি বউ ফাতেমা ও কিশোরী বোন রানুকে। রাস্তায় সন্ত্রাসের গোলাগুলি। এবারে রাঙিনা ও বাড়ির নর্দমার ধার এমনি করে ঘোরপ্যাচের পথহীন পথ ধরে সুফিয়াদের তেতলার ফ্ল্যাটে পৌঁছালাম। বিদ্যুৎ আছে, কিন্তু বাতি কেউ জ্বালেনি। মোম হারিকেন সম্বল, তাও কাগজের ডোম পেরিয়ে কোণের দিকে সরিয়ে রাখা। কোনো ঘরের দরজা বন্ধ করা হলো না। খাটেও কেউ শুলো না। মেঝেতে টানা বিছানা পেতে শোয়া, যেন স্টেশনের প্ল্যাটফর্ম অথবা স্টেজে ঘুমের মহড়া। ঘুম কেমন করে আসবে? গুলির ঝড় চারদিকে, তার উপর এখানে এসে শুনেছি সারাদিনে আরও লোমহর্ষক খবর। আকবর ভাইয়ের ছেলে আক্তার বিকমের ছাত্র। ভার্সিটি এলাকার 7 মসজিদ রোড রমনাকালী মন্দিরের ভয়াবহ চাক্ষুষ বর্ণনা শুনলাম ওর কাছ থেকে। আরও শুনলাম শহরে আজ যতগুলো কর্পোরেশনের ময়লা তোলার গাড়ি বেরিয়েছে, সেগুলো জঞ্জালের বদলে তুলেছে বিভিন্ন এলাকা থেকে বাঙালি মানুষের নিহত লাশ। বড়দের তন্দ্রা উড়ে গেছে, ছোটরাও ঘুমাতে পারছে না। বারবার কেঁপে উঠে জেগে যাচ্ছে গুলির শব্দে। ও কিসের শব্দ? কামান? না, ওটা সেলের শব্দ। কোথায় যেন বম্বিং ঘটছে। বোমা নয়, মটারের শব্দ। বাড়ির এবং আশ্রয় নেওয়া পড়শি কিশোর তরুণেরা আগ্নেয়াস্ত্রের শব্দ চেনার চেষ্টা করছে। এর মধ্যে অন্ধকারের দৈববাণীর মতো কেউ চিলে কোঠা থেকে চাপা আওয়াজ দিল, ভাইরা সাবধান, ওরা বোধহয় কামান নিয়ে পাড়ায় ঢুকছে। খবরটা সত্য মিথ্যা যাই হোক, বিছানা হারাম। এবারের বারান্দা বিশাল গঠনের জাহাজের ডেকের মতো। রেলিংয়ের তলায় বসে ডিজাইনের ফাঁকে চোখ জাগিয়ে রাত ভোর হলো। ফাঁকা পথ, নিঃশব্দ পাড়া। সম্ভবত সবাই কুণ্ডলি পাকিয়ে বসা ট্রানজিস্টারের ধারে। কখন কারফিউ উঠবে, অথবা উঠবেই না। বেতারের কিংবা মাইকে যে ঘোষণাই দিক, সময় বলা হয় অনির্দিষ্টকালের জন্য। গতরাতে কেউ ভাত খেতে পারেনি, ত্রাসে গলা দিয়ে নামেনি। হাঁড়ি ভর্তি ভাত তরকারি, পান্তার শোল মাছের দো পেঁয়াজি দিয়ে নাস্তা সারা হলো। সকালের খবরে বলা হলো শেখ মুজিবের কথা। 25-এর রাতে গ্রেফতার হয়েছেন পাক আর্মির হাতে। একটু পর আবার বলা হলো 25-26 তারিখের মাঝামাঝি কোনো সময়। সংবাদটি অসাধারণের মধ্যেও ভীষণ আলোড়নের সৃষ্টি করল। পাড়ার বয়স্ক মহলের ধারণা এটা হতেই পারে না। সেদিন গোটা শহরে যে গুজব ছিল শেখ মুজিবের কাছে কি তার কিছুই পৌঁছায়নি? পর্যবেক্ষক মহল বললেন এটাই ঘটেছে। ঘোলাটে পরিস্থিতি সৃষ্টির জন্য ওরা তারিখটা এলোমেলো বলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সবই জানতেন। 32 নম্বর ধানমন্ডির বাড়িতে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান সহ গরম বৈঠক হয়েছিল গোপনে। বঙ্গবন্ধু তাদের বলেছিলেন রাতের আধারে বর্ডার পার হয়ে ভারতে চলে যেতে। 4 নেতার ইচ্ছে ছিল শেখ মুজিবও তাদের সঙ্গে যাবেন। অত্যন্ত বিমর্ষ মুখে শেখ মুজিব বলেছিলেন, আমি জেনেছি ওরা সিদ্ধান্ত নিয়েছে বাঙালি গণহত্যার। এর মধ্যে আমাকে যদি না পায়, রক্তের নদী নয় সমুদ্র বইয়ে দেবে। তাছাড়া সাধারণ মানুষকে রাক্ষসদের মুখে ছেড়ে দিয়ে আমি কি করে পালিয়ে থাকতে পারি? আমি এখানেই থাকব। তোমরা বাইরে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। ভারত সরকার এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সব রকম সাহায্য দেবেন আশা করি। এদিকে বেতারে ধরা পড়েছে জয় বাংলা নামের একটি নতুন স্টেশন। তারা অস্বীকার করছে শেখ মুজিবের গ্রেফতারের সত্যতা, বরং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন সেটা শোনানো হলো। কিন্তু বোঝা যাচ্ছিল লাইভ নয়, বিভিন্ন সময় বলা টেপ থেকে কেটে কেটে সংযোজিত সংলাপ প্রচারিত হচ্ছে। হয়তো মৃতপ্রায় জাতির মনোবলের জন্য সেই মুহূর্তে সেটা প্রয়োজন ছিল। সত্যি বলতে কি, আমরা সঞ্জীবিত হয়েছি, উৎফুল্ল হয়েছি আরও এক উড়োগুঞ্জনে। জৈনেক সাহসী বাঙালির হাতে নিহত হয়েছে দজ্জাল টিক্কা খান। 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ তুলে নেওয়া হলো আজও। বড় বড় বাজারগুলো একটার পর একটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাইরে থেকে চালান বন্ধ। শহরতলির দিকে যা আছে তাও বিনষ্ট করে দেয়া হবে। আর কিছু না হোক, ছেলেপুলের ঘর, চাল ডাল আটা আলু কিনে রাখা দরকার। মাসের শেষ শুরুতেও বালাম চালের মন ছিল 40, লাফিয়ে 10 টাকা বেড়ে উঠেছে 50-এ। সেই 500 টাকার 250 দিয়ে 5 মণ চাল আনা হলো, আরও 50 টাকার অন্যান্য সামগ্রী। অর্ধশত টাকা তখন অনেক টাকা। 28 তারিখে সুফিয়ারা ডিসিশন নিল ওরা ঢাকায় থাকবে না, চলে যাবে গ্রামের বাড়ি গোবিন্দপুরে। আক্তার সদরঘাট অবধি গিয়ে খবর নিয়ে এসেছে বুড়িগঙ্গা পার হয়ে হাঁটা পথে লাইন ধরে লোক ছুটছে গ্রামীণ নিরাপদ আশ্রয়ের সন্ধানে। চলতি রাস্তার খাবার নিয়ে অপেক্ষা করে থাকে অচিন গায়ের লোকেরা। বড়দের জন্য রুটি মুড়ি, গুড় থেকে ছোটদের জন্য গরুর দুধ। কাফেলায় বৃদ্ধ অসুস্থ মানুষ থাকলে যুবকরা কাঁধে করে বাঁশের ডোলায় করে এগিয়ে দিচ্ছে। রাতে ঠিক ছিল আমরাও সঙ্গে যাব। ছোট সুটকেসে আমাদের দুজনের 4 ছেলে মেয়ে, সাগর, কেকা, প্রবাল, কাকলির
কিছু কাপড় চোপড় নিয়ে তৈরি হলাম, কিন্তু মনে তেমন জোর পাইনি। নিজের সংসার ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। কি করলে নিরাপদ থাকবো সেই বুদ্ধিতেও শানিত তেজের অভাব। আসলে দিকভ্রান্ত দিশেহারা 10 দিক। বাবার কাছে বিদায় নিতে এলাম। বাবা দাঁড়ানো বিছানার ধারে, এক হাতে ওষুধ খাবার গ্লাস, দুটি পা কাঁপছে। তার ভেতর হাসির মতো কিছু ফুটিয়ে তোলার চেষ্টায় বললেন, যেখানেই যাস ভালো থাকিস, এই দুয়া ছাড়া কী বা করতে পারি। দুলাভাইয়ের কোনো খবর নেই। আপার দিন কাটছে কেঁদে কেঁদে। বাবার বাসা থেকে বেরিয়ে ডিসিশন নিলাম বাবাকে এই অবস্থায় রেখে যাব না। সুফিয়ারা চলে গেল। যাবার আগে আকবর বলে গেল, ওর বাড়ি বেশি নিরাপদ, প্রয়োজন হলে যেন ব্যবহার করি। আজও পাড়ার সবকটা পথে পলাতক যাত্রীর ভিড়। কত লোক যে 4 দিনে এই পথ চলে গেল, কেউ আর ফিরে এলো না। বিশ্বাসের ঘাটতির জন্য, আতঙ্ক লাফে লাফে বাড়ার জন্য। এই বাস্তব মারাত্মক। ট্রানজিস্টারের কাছে কেউ না কেউ থাকেই। কখন নতুন স্টেশনটি খুলবে? বলা হচ্ছে এটি নবগঠিত মুক্তিবাহিনী দ্বারা পরিচালিত বেতার কেন্দ্র। কারো মতে কলকাতা থেকে, কেউ বলছে না আগরতলা থেকে। এরই মধ্যে নিদারুণ ঝুঁকি বয়ে দেশীয় সঙ্গীতের টেপ নিয়ে অনেকে চলে গেছে ওপারে। যারা স্টেশন চালাচ্ছেন তারা এখানকারই শিল্পী কলাকুশলী। সারাদিন আকাশ মেঘলা মেঘলা ছিল। সন্ধ্যের পর প্রবল গর্জনে বৃষ্টি এলো। যেমন ঘন ঘন বাজ পড়া, তেমনি মুষলধারা। মনে হলো গায়েবী ধমকে ভরে গেছে সারা আকাশ। আবার মনে হলো ঢাকার রাজপথ রক্তাক্ত, শহীদের রক্তে রঞ্জিত। সেই রক্ত ধোয়ার জন্যই যেন প্রকৃতির অশ্রু বর্ষণ। রাস্তায় খান সেনারা নেই, শিলার ভয়ে সাময়িক পলাতক। গুলির আওয়াজ নেই। বাদলা রাতের আড়াল নিয়ে দুলাভাই ফিরে এলেন। মালপত্র কিছু সঙ্গে রয়েছে। রিকশাওয়ালা সিঁড়ির তলা রেখে গেল। মোহাম্মদপুরের কাটাসুরের নদীপথে এ গায়ে সে গায়ে নৌকা ভিড়িয়ে 4 দিন লাগলো তার বাসবা পৌঁছাতে। গায়ে জ্বর, চোখ লাল, গলা ভাঙা, প্রাণে বেঁচে থাকার নীরব উৎসব বাবার বাসায়। দুলাভাই সবাইকে আশ্বাস দিলেন, এই জ্বরের জন্য ডাক্তার মেডিসিন কিছু লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। 2 দিনের ভেতর সম্পূর্ণ ভালো হয়ে কথার সত্যতা প্রমাণ দিয়েছিলেন। ব্যস্ত ব্যবসায়ের এখন একটাই কাজ, রেডিওর কাছে বসে থাকা। আমাদের অবর্ণনীয় দুর্দশার আকাশবাণী অত্যন্ত সমবেদনাশীল। শেখ মুজিবের সঠিক সংবাদের জন্য প্রবল ব্যাকুলতা। ভাষা ভাষা খবর। তাকে পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বন্দী করে রাখা হয়েছে। দেশপ্রেমের অপরাধে তার জন্য বিশেষ ব্যবস্থা দিনে বিচার এবং শাস্তির আয়োজন চলছে। নেতার সঙ্গে বলতে গেলে বন্দী গোটা দেশবাসী। 10টায় কারফিউ ভাঙে, 2টায় শেষ। তারপর 4 দেয়ালের আস্তানায় অনিশ্চিত আতঙ্কের সঙ্গে দুপুর বিকেল রাত্রি যাপন। প্রবালের জন্মদিন 31শে মার্চ। সাধারণত ঘটা করে কিছু করি না, পরিবারের মধ্যে একটু ভালো খাওয়া দাওয়া, ওর জন্য নতুন পোশাক, দুপুরে দূরপাল্লার বাসে উঠে বা বেবি ট্যাক্সি নিয়ে শহরের বাইরে চলে যাওয়া, কিছু সময় যান্ত্রিক পরিবেশের বাইরে নিসর্গের কাছে কাটিয়ে সন্ধে রাতে ফিরে আসা। এখন সেসবের প্রশ্ন আসে না, তবু চৈতন্য খচখচ করে। ওর জন্য সববারের মতো এবারেও নতুন প্যান্ট শার্টের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তা পরে রইল দর্জির দোকানে। পোলাওর চাল ঘরে ছিল, রান্নার ইচ্ছে হলো না। শুধু একটা মুরগি, তাও আলু দিয়ে এমন ঝোল করলাম যাতে দুবেলা কুলিয়ে যায়। কে জানে ওবেলা কী অবস্থা থাকবে পাড়ায়। এবং সত্যি সত্যি বিকেলে পাড়ায় রটে গেল হাত পা পেটে ঢুকে যাবার মতো খবর। পাড়া তো এমনিই খালি হয়েছিল, 1 এপ্রিলে আরও খালি হতে লাগলো। বিশেষ করে যাদের ঘরে রয়েছে কিশোর এবং বালক পুত্র। শোনা গেল ওদের গ্রেফতার করা হবে। জানে মারবে না, ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবে। প্রাণ উড়ে গেল। চোখের উপর জীবন্ত হলো পাশাপাশি 2 দিন দেখা একটি স্বপ্ন। আমরা দুজন অতি ত্রাসে কোথায় পালাচ্ছি। সঙ্গে মেয়ে 2টি আছে, ছেলে 2টি নেই। পথের মোড়ে ডাস্টবিনের ধারে পড়ে আছে কাদের কাটা কাটা মুন্ডু। মন স্থির করে ফেললাম, রাতটা যদি ভালোই ভালোই কাটে, সকালে 1 কাপড়ে হাঁটা ধরব সদরঘাটের দিকে। গোবিন্দপুরের পথঘাট যদিও জানি না, কিন্তু এখন না জানাটা কোনো বিষয় নয়। খোকা আমাদের নদী পার করিয়ে দিয়ে আসবে। সকাল হতেই তৈরি। বাবাকে রেখে যাব, সে এক করুণ দৃশ্য। খোকা থাকবে, তাও বুকে বিঁধছে। এই প্রথম মনে হলো এসব ঘটনা দেখার আগে আমার মা মরে গিয়ে বেঁচে গেছিলেন। আমার শ্বশুর সাহেবও, তিনি ইন্তেকাল করেছিলেন মার্চের প্রথম সপ্তাহে।